শুভেচ্ছা সবাইকে। তো দেখো আজকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের লেকচার 2 এর পার্ট 2 শুরু করব। ঠিক আছে, তো দেখো প্রথম পার্টে আমরা কি করেছিলাম, আমরা ফটো ইলেকট্রিক ক্রিয়া নিয়ে আর একটু বিস্তারিত জেনেছিলাম। তো দেখো এই ক্লাসে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অর্থাৎ এই চ্যাপ্টার একদম প্রথম থেকে আমরা শুরু করব। তো দেখো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, এই চ্যাপ্টারটাতে দুইটা টপিকস আছে। ঠিক আছে, একটা হলো আপেক্ষিক তত্ত্ব আর একটা হলো কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব নিয়ে তোমাদেরকে আমি পড়িয়েছি প্রথম ক্লাসে। তো এই কোয়ান্টাম তত্ত্বের মধ্যে মোটামুটি যে টপিকগুলো আছে সেগুলো হলো তোমার ফটো ইলেকট্রিক ক্রিয়া, তারপর কৃষ্ণ বস্তুর বিকিরণ, তারপরে এক্স রে। তো তোমাদেরকে আমি ফটো ইলেকট্রিক ক্রিয়াটা পড়িয়ে ফেলেছি। এখন দেখো আজকের ক্লাসের টপিকসটা হলো আপেক্ষিক তত্ত্ব। তোমাদের যারা এইচএসসি 21 ব্যাচ আছো, এইচএসসি 21 যারা আছো তাদের শুধুমাত্র এই টপিকসটাই আছে, পরীক্ষায় আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। আর যারা 22 ব্যাচ তাদের তো ফুল সিলেবাসে আছে, তাই না? ফুল চ্যাপ্টারটাই আছে। তো খেয়াল করো, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বটা বুঝতে গেলে আমাদেরকে কিছু বিষয় বুঝতে হবে, কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে। আমি মোটামুটি কিছু লিখেছি আজকের ক্লাসটাতে। তোমাদেরকে আমার মেইন টপিকসটা হলো প্রসঙ্গ কাঠামো চেনানো, প্রসঙ্গ কাঠামো এবং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন তোমাদেরকে দেখানো। আর তোমরা যারা এইচএসসি 21 ব্যাচ আছো তারা দেখো একটু ভালো করে, এই যে তিনটা সূত্র আমি লিখেছি, এই তিনটা সূত্র দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে, এখন এই তিনটা সূত্র কিভাবে আসে, সেগুলোর ট্রান্সফরমেশন কিভাবে আসে, আমরা সেগুলো দেখব পরবর্তী ক্লাসে। তো তো দেখো আজকের ক্লাসে আমাদের মেইন টপিক হলো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দেখানো। ঠিক আছে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দেখানো। এই বিষয়গুলো জানার আগে আমাদের কিছু বেসিক কথাবার্তা জানতে হবে। তো আজকের ক্লাসটা সেই বেসিক নিয়ে। ঠিক আছে, তো খেয়াল করো, আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব, সেই আপেক্ষিক তত্ত্ব হচ্ছে দুইটা। একটা হলো আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আর একটা হলো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তো 1905 সালে উনি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দেন এবং 1915 সালে দেন জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, তো দেখো তাহলে এই যে আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব, এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে শুধুমাত্র আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটা আছে। তো এখানে স্বীকার্য কিন্তু দুইটা। তো খেয়াল করো, আইনস্টাইনের যে স্পেশাল থিওরি, সেখানে স্বীকার্য হলো দুইটা। দেখতে তোমার কাছে খুব সহজ মনে হবে, বাট এই সহজ সূত্রগুলোর ভিতরে এমন কিছু লুকিয়ে আছে যা পুরো বিশ্বজগতের ধারণাকে কি করে দেয়, চেঞ্জ করে দেয়। ঠিক আছে, তো একটু করে খেয়াল করো, এখানে দুইটা স্বীকার্য আমি লিখে রেখেছি। তো একটা হলো সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ একই। ঠিক আছে, আমি এক্সপ্লেইন করবো একটু পরে। আরেকটা হলো শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি সি এর মান একই থাকে। এটা বলতে বোঝায় পর্যবেক্ষণ, যে পর্যবেক্ষণ করছে সে কখনো আলোর বেগকে বাড়াতে বা কমাতে পারে না। কেন, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব। তো খেয়াল করো একটু। আচ্ছা, তো দেখো আইনস্টাইন যখন তার এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দেন বিজ্ঞান মহলে, তখন এরকম একটা ধারণা আসে যে আসলে এরকম তো হওয়া সম্ভব না, এরকম আসলে বিষয়টা কিভাবে ঘটে। ঠিক আছে, তাদের মনে একটা কি আসে, মানে অনেকে এটা বিশ্বাস করতে চান না এবং 100 জনের মতো সায়েন্টিস্ট কি দেন তার বিরুদ্ধে তোমার বলেন যে কি এরকম কোনো তত্ত্ব হইতে পারে না, মানে তত্ত্বটাকে ভুল বলেন। ঠিক আছে, তো ওইখানের মধ্যে অনেকে ছিল তোমার নোবেল বিজয়ী, তারা এই আইনস্টাইনের স্পেশাল থিওরিটাকে মাথায় নিতে পারে না। ঠিক আছে, তো দেখো আইনস্টাইন যে স্পেশাল থিওরি, সেটা কিন্তু বিশ্বজগতের পুরো ধারণাকে কি করে দেয়, চেঞ্জ করে দেয়। তো দেখো আমরা জানি আসলে বিশ্বজগতে তোমার মাত্রা হলো তিনটা। কি কি মানে আমাদের ধারণা মতে আর কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বাট আইনস্টাইনের মতে চতুর্থ মাত্রা হলো টাইম। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। অর্থাৎ তুমি যেরকম চাইলে দৈর্ঘ্য বরাবরও যেতে পারবা, প্রস্থ বরাবরও যেতে পারবা, উচ্চতা বরাবরও যেতে পারবা। সাপোজ তুমি চাইলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বরাবর ভ্রমণ করতে পারবা। আইনস্টাইন বলে কি, স্পেস, এখানে টাইমটা হলো কি একটা মাত্রা। অর্থাৎ তুমি চাইলে সময়ের সাথেও কি করতে পারবা, যাত্রা করতে পারবা। ঠিক আছে, অর্থাৎ তুমি সময়টাকে একটা মাত্রা বলেন, সময়টাকে কি বলেন, একটা ডাইমেনশন বলেন। ঠিক আছে, ওনার মতে ডাইমেনশন চারটা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সাথে আরেকটা হলো টাইম। ঠিক আছে, তাহলে আমরা চাইলে টাইম দিয়েও কি করতে পারি, ভ্রমণ করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আস্তে আস্তে আসবো, তো খেয়াল করো। আচ্ছা, তো ওনার মতে সময় হলো কি চতুর্থ মাত্রা। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে মহাকর্ষ নিয়ে একটু কথা বলি। মহাকর্ষ, আমি আপেক্ষিকতার তত্ত্বতে যাওয়ার আগে তোমাদেরকে কিছু বিষয় একটু বেসিক কথাবার্তা বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, দেখো মহাকর্ষ কি একটা আকর্ষণজনিত বল। তাহলে এই মহাকর্ষের ধারণা প্রথম দেন কি নিউটন বলেন কি, নিউটনের একটা সূত্র তোমরা পড়ে এসেছো না ক্লাস 8-9-এ, F = G × m1 m2/d²। এই সূত্রটাকে কি বলি আমরা,
মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা দ্বারা কি বোঝায়? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এটা বলতে তো আমরা এটাই বুঝি, তাই না? অর্থাৎ কি, যদি মনে করো আমি ফুল বোর্ডে লিখে রেখেছি, তো তাহলে একটু শর্ট স্পেসে করতে হবে। দেখো, এটা একটা বস্তুকণা যদি হয়, এটা একটা বস্তুকণা যদি হয়, মনে করো এটা সূর্য, এটা পৃথিবী, তাহলে সূর্য পৃথিবীকে কি করে? নিজের দিকে আকর্ষণ করে। এটা কার মতে? নিউটনের মতে। এটা নিউটনের মতে প্রত্যেকটা বস্তুকণা কি করে? মহাবিশ্বের একটি অপরটিকে নিজের দিকে আকর্ষণ করে। বাট আইনস্টাইন এসে তার এই মহাকর্ষ তত্ত্বটাকে বাতিল করে দেন। নিউটনের মহাকর্ষ তত্ত্বটাকে উনি ভুল প্রমাণ করেন। অর্থাৎ উনি বলেন যে আকর্ষণ যদি তো বল, অর্থাৎ মহাকর্ষ বল উনি যেটা বলেছিল নিউটন, অর্থাৎ একটি বস্তু আরেকটা বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে বিধায় তারা কি ঘুরতেছে না, মানে একটা বস্তু আরেকটা বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। বাট আইনস্টাইন এসে বলেন কি? আইনস্টাইন এসে বলেন যে একটা বস্তু মানে মহাবিশ্বের যে বস্তুকণাগুলো আছে, এই বস্তুকণার মধ্যে তোমার কি আছে? একটা স্থান কালের বক্রতার সৃষ্টি হয়। স্থান কালের বক্রতার সৃষ্টি হয়, যার কারণে ওরা ঘুরতে থাকে, একটা চারদিকে আরেকটা ঘুরতে থাকে, এরকম। ঠিক আছে? অর্থাৎ দেখি আমার ভিডিও কি ঠিক হচ্ছে? ঠিক আছে, তাহলে দেখো আইনস্টাইনের মতে এই মহাকর্ষ যেটা নিউটন বলেছিল সেটা হলো স্থানকালের বক্রতা। তাহলে স্থানকালের বক্রতা জিনিসটা কি? স্থানকালের বক্রতা জিনিসটা কি তোমাদেরকে আমি একটু করে এক্সপ্লেইন করি, খুব সহজে একটু এক্সপ্লেইন করি। দেখো, মনে করো তোমরা যারা মেয়েরা আছো, মেয়েরা একটু দেখো, তোমাদের শাড়ি আছে না? শাড়ি, তুমি মনে করো একটা শাড়ি নিলা, এরকম একটা শাড়ি নিলা, ঠিক আছে? এরকম একটা শাড়ি নিলা। এখন মনে করো তোমরা চারজন চারদিক থেকে শাড়িটাকে ধরছো, চারজন চারদিক থেকে শাড়িটাকে ধরছো। তাহলে ওই শাড়িটার উপর তুমি যদি একটা ফুটবল দাও, একটা টেনিস বল দাও, দেখবা যে কি যখন তুমি টাইট করে ধরবা তখন কি হবে? এখানে যে ফুটবলটা ছিল, এই ফুটবলটা যেখানে ছিল, এটা ফুটবল মনে করো, এটা মনে করো একটা টেনিস বল। দেখবা যে এই ফুটবলটা তোমার একটু নিচে কি, নিচে একটু বেশি গর্ত করছে, আর যে টেনিস বলটা সেটা একটু কম গর্ত করছে। ওকে, তাহলে একটু করে খেয়াল করো, বুঝতে পারছো বিষয়টা? স্থানকালের বক্রতা জিনিসটা তোমাদেরকে একটু ইজিলি বুঝাচ্ছি আমি, খেয়াল করো। তাহলে এরকম একটা যদি শাড়ি তোমরা চারদিক থেকে চারজন যদি ধরো, দেখবা যে সেখানে যে বস্তুগুলো রাখছো সেই বস্তুগুলো কি করবে? একটা তোমার জায়গা দখল করবে। মানে বিষয়টা এরকম, তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি না দেখালে তো হয় না, তো প্র্যাকটিক্যালি দেখানোর মতো তো আমার কাছে শাড়ি নাই, শাড়িটা একটু দেখাতাম আর কি। মনে করো এরকম একটা শাড়ির সারফেস আর কি, ঠিক আছে? এরকম একটা শাড়ির সারফেস। এখন এখানে যে তুমি একটা বল রাখবা, এই বলটা রাখার ফলে সে কি করতেছে? নিচে এরকম একটা তোমার এরকম একটা জায়গা ইয়ে হবে। ঠিক আছে, তোমাদেরকে আমি একটু দেখাই, একটু দেখাই, একটু দেখাই তোমাদেরকে, একটু দেখালে মনে হয় আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, একটু দেখাই। মনে করো এটা একটা তোমার শাড়ি, এটা একটা মনে করো শাড়ি, ঠিক আছে? এই শাড়িটা মানে এরকম, এখানে যদি তুমি একটা ফুটবল রাখো, এখানে যদি তুমি একটা ফুটবল রাখো, ওই ফুটবলটা কি হবে? ওই ফুটবলের কারণে শাড়িটা একটু তোমার কি নিচে নেমে যাবে, একটু নিচে নেমে যাবে। তো এটাই হলো মূলত স্থানকালের বক্রতা। অর্থাৎ যে ভারী বস্তু যেগুলো আছে, অর্থাৎ নক্ষত্র যেগুলো আছে, ওই নক্ষত্রগুলো যখন থাকে তার স্থানকালের বক্রতা একটু বেশি, যখন গ্রহ থাকে তার স্থানকালের বক্রতা একটু বেশি, যার কারণে একটা আরেকটা চারদিকে ঘুরে। ঠিক আছে, তোমরা আজকে একটা এক্সপেরিমেন্ট করে দেখবা, চারদিকে চারজন একটা শাড়ি বা একটা গামছাকে ধরে সেখানে উপর একটা গোলাকার একটা বস্তু রাখবা, দেখবা যে কি সেগুলো ঘুরতেছে। হ্যাঁ, সেগুলো ঘুরতেছে। অর্থাৎ কি? সেগুলো স্থানকালের বক্রতা, স্থানকালের বক্রতা। তাহলে আইনস্টাইনের মতে এই যে মহাকর্ষ সেটা হলো মূলত স্থানকালের বক্রতা। বুঝতে পেরেছো বিষয়টা? তো এখন খেয়াল করো, তাহলে আমরা বুঝলাম আইনস্টাইনের যে তত্ত্বটা। আইনস্টাইন আরো একটা জিনিস কিন্তু ভবিষ্যৎবাণী করে যান, সেটা হলো যে ওনার এই স্থানকালের বক্রতা কথাটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই যে গ্র্যাভিটির কারণে একটা গ্র্যাভিটেশনাল ওয়েভ সৃষ্টি হবে, সেই গ্র্যাভিটেশনাল ওয়েভটাও সত্যি হবে। তো দেখা যায় কিছুদিন আগে বিজ্ঞানীরা, প্রায় আজকে থেকে 10 বছর আগে, 10-15 বছর আগে বিজ্ঞানীরা কি করে, 10-15 বছর না আরো কম, বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেন, গ্র্যাভিটেশনাল ওয়েভটা আবিষ্কার করেন, যার কারণে বিজ্ঞানীরা নোবেল পায়। ঠিক আছে, যারা আবিষ্কার করেন আমার নামটা মনে নেই। তো দেখো, খেয়াল করো, তাহলে আমরা স্থানকালের বক্রতা বুঝে গেছি। এখন আসো প্রথম স্বীকার্য, আইনস্টাইনের স্পেশাল থিওরির প্রথম স্বীকার্য বলছে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ একই থাকে। এখন কথা হলো জড় প্রসঙ্গ কাঠামো কি? জড় প্রসঙ্গ কাঠামোকে আমরা একটু পরে ডিসকাস করতেছি প্রসঙ্গ কাঠামো নিয়ে। তো খেয়াল করো, মনে করো এটা একটা কাঠামো, এস কাঠামো, এটা আরেকটা কাঠামো, এস প্রাইম কাঠামো, এস প্রাইম কাঠামো। বিষয়টা এরকম, মনে করো এটা একটা কাঠামো, এরকম একটা কাঠামো, এস কাঠামো, এটার সাপেক্ষে
ধ্রুব বেগে গতিশীল আরেকটা কাঠামো হলো এস প্রাইম, ঠিক আছে, এটার সাপেক্ষে ভি বেগে গতিশীল আরেকটা কাঠামো, ঠিক আছে, এই একটা কাঠামো সাপেক্ষে ভি বেগে গতিশীল আরেকটা কাঠামো যাচ্ছে। তাহলে এই দুইটা কাঠামো তারা যদি তোমার জড় প্রসঙ্গ কাঠামো হয়, তাহলে তাদের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের সকল সূত্র, নিউটনের সকল গতিসূত্র কি সেম থাকবে, ঠিক আছে, যেমন এফ সমান এম এ, এইটাতে যেরকম সেম এখানেও কি সেম থাকতেছে, এফ সমান এম এ সেম থাকতেছে। বুঝতে পেরেছো বিষয়টা? তো জড় প্রসঙ্গ কাঠামোকে আমরা একটু পরে আসতেছি, একটু পরে দেখাচ্ছি। তো সকল জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র বা পদার্থবিজ্ঞানের সকল সূত্রগুলো সেম থাকে। আরেকটা বিষয় সেটা হলো শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি সি এর মান একই থাকে। নিচে আমি লিখে দিয়েছি পর্যবেক্ষক আলোর বেগকে বাড়াতে বা কমাতে পারে না। বিষয়টা কি আমি তোমাদেরকে একটা এক্সপ্লেইন করি। দেখো একটা এক্সাম্পল দিয়ে তোমরা খুব সহজে বুঝবা। মনে করো একটা ট্রেন যাচ্ছে বা একটা গাড়ি, এমন একটা গাড়িতে তুমি যাচ্ছ, মনে করো এটা একটা গাড়িতে তুমি যাচ্ছ, ঠিক আছে। এখন মনে করো এখানে তুমি আছো, মনে করো গাড়িতে বসা অবস্থায়, হ্যাঁ, এখানে আবার মনে করো গাড়িতে তুমি নাই, মনে করো গাড়িতে বসা অবস্থায় তুমি তোমার লাইটটিকে আলো নিক্ষেপ করো, অর্থাৎ কি, মনে করো তুমি তোমার টর্চ লাইটটা অন করলা, তো টর্চ লাইট অন করার কারণে এখানে আলো যাচ্ছে না, এটা কি আলোর ব্যাগ, এটা হলো আলোর ব্যাগ কত সি, ঠিক আছে, আলোর ব্যাগের মান কত 3 × 10⁸ ms ইনভার্স 1, ঠিক আছে। এখন মনে করো পাশে থাকা তোমার আরেকটা বন্ধু কি করলো, কি তো এখান থেকে একটা বল নিক্ষেপ করলো, মনে করো 100 ms ইনভার্স 1 বেগে। এখন তুমি আমাকে একটু বলো তো, তুমি যদি দেখো, তুমি মনে করো এখানে একজন পর্যবেক্ষক আছো, তুমি যদি বলের গতি দেখতে চাও, বলের গতি কত দেখবা, তুমি কি এরকম দেখবা, তুমি যদি আলোর ব্যাগটাকে মেজার করতে চাও, তখন কি তুমি এরকম দেখবা 3 × 10⁸ প্লাস 100 এরকম দেখবা নাকি তুমি? অর্থাৎ আলোর ব্যাগ কি বলের ব্যাগ সহ যোগ হবে না। এখানে বলা হচ্ছে কি, পর্যবেক্ষক আলোর ব্যাগকে বাড়াতেও পারে না, কমাতেও পারে না। আলোর ব্যাগটা তোমার কি জড় প্রসঙ্গ কাঠামোতে, কোথায়, সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর ব্যাগ একই থাকবে, বাট অজড় প্রসঙ্গ কাঠামো হলে আলোর ব্যাগ চেঞ্জ হতে পারে, ঠিক আছে, সেটাই আমরা দেখব। আলোর ব্যাগ বা তোমার সময় সব জায়গায় কিন্তু সেম না। আলোর ব্যাগ সেম, বাট এখানে কিছু বিষয় আছে, সেগুলো আমরা পরবর্তীতে একটু দেখবো। তা দেখো, সকল জড় প্রসঙ্গ কাঠামোতে কিন্তু আলোর ব্যাগ একই, এবং পর্যবেক্ষক আলোর ব্যাগকে বাড়াতেও পারে না, কমাতেও পারে না, ঠিক আছে। এখান থেকে আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেই, তাহলে তোমরা আরেকটু বুঝবে আশা করি। দেখো, মনে করো একজন ব্যক্তি একটা মহাকাশযানে করে ভ্রমণ করলো, ঠিক আছে, ভ্রমণ করতেছে। দেখো, সে তোমার মনে করো এখানে দুইটা ব্যক্তি আছে। এই ব্যক্তিটা এমন একটা যানে করে সে ভ্রমণ করতেছে, যার ব্যাগ হলো 3 × 10⁸ ms ইনভার্স 1। এখন তার সাথে আরো একজন ব্যক্তি, সেও ভ্রমণ শুরু করছে, তোমার মনে করো সে ভ্রমণ শুরু করছে 2.99 × 10⁸ 2.9, মনে করো 2.9 ms ইনভার্স 1। অর্থাৎ কি, সে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে যাচ্ছে, আর সে সেকেন্ডে মনে করো 2,90,000 বেগে যাচ্ছে, ঠিক আছে, 2,90,000 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন তুমি যদি তাদের ব্যাগের পার্থক্য, অর্থাৎ তাদের অবস্থানের পার্থক্য যদি বের করতে চাও, তাহলে কতটুকু হবে? তোমার সাধারণ সেন্সে বলতেছি কি, যেহেতু তাদের মধ্যে তোমার 10,000 মিটারের ডিফারেন্স, তাহলে তাদের মধ্যে অবস্থার ডিফারেন্স কতটুকু থাকবে? অবস্থানের ডিফারেন্স থাকবে 10,000 মিটার। বাট আইনস্টাইনের এই স্পেশাল থিওরি বলে তাদের মধ্যে সবসময় কিন্তু পার্থক্য থাকবে, 3 × 10⁸। অর্থাৎ এই যোগ বিয়োগ কিন্তু সাধারণ যোগ বিয়োগের নিয়মে নয়। কথাটা বুঝতে পেরেছো? এখানে কিন্তু অনেক ঝামেলা আছে কথাগুলোতে। দেখো, একজন যাচ্ছে তোমার সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে, আরেকজন যাচ্ছে মনে করো সেকেন্ডে 2,90,000 কিলোমিটার বেগে। তো তাদের মধ্যে তুমি অবস্থানের পার্থক্য কত দেখবা? 10,000 কিলোমিটার দেখার কথা। বাট আইনস্টাইনের স্পেশাল থিওরি বলছে কি, তাদের মধ্যে সবসময় তাদের মধ্যে ব্যাগের এই অবস্থানের পার্থক্য থাকবে কতটুকু? 3 লক্ষ কিলোমিটার। কথা বুঝতে পেরেছো? এটাই হলো যে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির একটা তোমাদেরকে কি দেখালাম, এক্সাম্পল দেখালাম। তো আশা করি এগুলো তোমরা সব বুঝেছো। আমি তোমাদেরকে দুইটা সূত্র একটা এক্সপ্লেইন করে দিলাম। এখন তোমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? আচ্ছা দেখো, প্রসঙ্গ কাঠামো জিনিসটা হলো যে কোনো একটা বস্তুর সাপেক্ষে আমরা যদি কোনো একটা বস্তুর গতি পরিমাপ করি। মনে করো আমি তোমাদেরকে বলতেছি আমার বাড়ি মনে করো
আমার বাড়ি 10 কিলোমিটার দূরে। কোথার থেকে? মনে করো একটা স্কুল থেকে, চট্টগ্রাম কলেজ থেকে আমার বাড়ি 10 কিলোমিটার দূরে। আমি তোমাদেরকে একটা কি বলেছিলাম, একটা বস্তুর সাপেক্ষে আমি বলতেছি, এটা চট্টগ্রাম কলেজ মনে করো, চট্টগ্রাম কলেজ থেকে আমাদের বাড়ি 10 কিলোমিটার দূরে। তোমাকে আমি একটা কি বলে দিছি, একটা অবস্থান বলে দিছি, ঠিক আছে, একটা প্রসঙ্গ কাঠামো, একটা রেফারেন্স বলে দিছি। একটা রেফারেন্সের সাপেক্ষে আমার বাড়ির দূরত্ব কত? 10 কিলোমিটার। তারপরে মনে করো আমি বললাম আমি 10 m/1 দ্রুত দৌড়াচ্ছি। কার সাপেক্ষে? মনে করো করিমের সাপেক্ষে আমি 10 কিলোমিটার 10 m/1 বেশি জোরে দৌড়াচ্ছি। একটা রেফারেন্স তোমাকে দিয়ে দিলাম। অর্থাৎ কি, একটা রেফারেন্সের সাপেক্ষে তোমাকে বলছি, একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বলছি। তাহলে দেখো, কোন একটা বস্তুর গতি বর্ণনার জন্য আমরা যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ধরে নেই তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। বুঝতে পেরেছো? অর্থাৎ কোন একটা বস্তুর গতি বর্ণনা করার জন্য তোমাকে আরেকটা বস্তুর অবস্থানের কি নিতে হয়? সাহায্য নিতে হয়। এটাই হলো প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, মানে তুমি একটা বস্তুর গতি বলবা, একটা বস্তুর অবস্থান বলবা, কার সাপেক্ষে? সেটা কার সাপেক্ষে? ঠিক আছে, ওই সাপেক্ষটাই হলো কি? প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল তোমাদেরকে মনে রাখার জন্য দেই, সহজ একটা সুন্দর একটা এক্সাম্পল দেই। মনে করো আমি বললাম কি, মাইশার কথা বললাম। মনে করো মাইশার কথা বললাম। মাইশা হলো বউ। মাইশা হলো কি? বউ। এখন কথা হলো সে কার বউ? সে বউ বুঝলাম, কিন্তু কার বউ? একটা কথা আছে না, সে বউ, ঠিক আছে, তো সে বউ, কিন্তু সে কার বউ? মনে করো আমি এখানে আরেকটা মানুষ বলে দিলাম আবুল। ঠিক আছে, মাইশা বউ, কার বউ? আবুলের বউ। তাহলে আমি একটা কি বলে দিলাম? একটা রেফারেন্স বলে দিলাম। তাহলে মাইশা বউ, কার বউ? আবুলের বউ। কথা তো ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এরকম একটা রেফারেন্স দিয়ে দিতে হবে। মানে তুমি কার সাপেক্ষে তুমি নির্ণয় করতেছো, কার সাপেক্ষে তুমি পরিমাপ করতেছো। ঠিক আছে, এটাই হলো প্রসঙ্গ কাঠামো। বুঝতে পেরেছো? তো দেখো, সময় তো আচ্ছা, আরো কিছুক্ষণ করা যাবে। তো খেয়াল করো, প্রসঙ্গ কাঠামো আশা করি তোমরা বুঝেছো। এখন আসো জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এখানে আমরা বলতেছি কি, জড় প্রসঙ্গ কাঠামোর নিচে একটা কথা লিখে রেখেছি, দেখো, পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল। পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল। ঠিক আছে, তো পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল, এই বিষয়টা একটু করে খেয়াল করো। মনে করো একটা বস্তু এখানে স্থির, এটার সাপেক্ষে আরেকটা বস্তু মনে করো বি সমবেগে গতিশীল। হ্যাঁ, বিষয়টা আমি তোমাদেরকে একটু বুঝাই, জড় প্রসঙ্গ কাঠামো খুব সহজে বুঝবা। কিরকম জানো? তোমরা যখন বাসে করে যাও তখন কি দেখো, বাসের ভিতর যখন তোমরা বসে থাকো তখন বাস সামনে যায়, তোমাদের মনে হয় কি যে গাছপালাগুলো আছে সেই গাছপালাগুলো পিছন দিকে সরে যাচ্ছে, এরকম মনে হয় না? এটাই হলো একটা জড় প্রসঙ্গ কাঠামোর একটা এক্সাম্পল। মনে দেখো এগুলো মনে করো গাছপালা, এটা মনে করো গাছপালা, এটা মনে করো গাছপালা, তোমার এটা মনে করো গাছপালা। ঠিক আছে, এই গাছপালার সাপেক্ষে মনে করো একটা বাস, এই বাসে তুমি আছো, এই বাস কি ভি বেগে গতিশীল, ভি বেগের সামনের দিকে যাচ্ছে। তো তুমি যে বাসের ভিতর বসে আছো, তুমি কিন্তু ভি বেগে গতিশীল, বেগটা অবশ্যই সমবেগ হইতে হবে, ত্বরণ থাকা যাবে না। ত্বরণ থাকলে কিন্তু সেটা জড় প্রসঙ্গ কাঠামো না, ত্বরণ থাকা যাবে না, সমবেগে গতিশীল। ঠিক আছে, এরকম একটা বাসে করে তুমি ভি বেগে যাচ্ছ, এখানে একটা কি স্থির কিছু গাছপালা আছে। তোমার মনে হবে কি, তুমি সামনের দিকে যাচ্ছ, তোমার মনে হবে এই যে গাছপালাগুলো তোমার দিক থেকে পিছন দিকে কি হচ্ছে, পিছন দিকে বিবেগে গতিশীল। ঠিক আছে, তুমি সামনের দিকে যাচ্ছ, তোমার মনে হচ্ছে যে গাছপালাগুলো তোমার পিছন দিকে যাচ্ছে। ঠিক আছে, এটাই হলো একটা জড় প্রসঙ্গ কাঠামোর এক্সাম্পল। বুঝতে পেরেছো? বা ধরো আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেই। মনে করো এরকম তুমি একটা বাসে করে যাচ্ছ, এই বাসের উপর মনে করো একটা ফুটবল আছে, একটা ফুটবল। এখন বাসটা যখন সামনের দিকে যাবে, ফুটবলটা তখন কি পিছনের দিকে পড়ে যাবে না? পিছনের দিকে পড়ে যাবে না? তাহলে বাসটা সামনে চলে গেল কেন? তার গতি জড়তার কারণে। আর বলটা পড়ে গেল কেন? তার স্থিতির কারণে। তার স্থিতির কারণে সে কি নিচে পড়ে গেল মাটিতে। অর্থাৎ এখানে বলতে পারো কি, এই যে বলটাকে কেউ কোনো ফোর্স অ্যাপ্লাই করে নাই, বাট সে নিজের স্থিতি বজায় রাখার জন্য নিজেই পড়ে গেছে। ঠিক আছে, বাসটা তার গতি জড়তার কারণে সামনে চলে গেছে। তাহলে এই বলটা যে নিজে পড়ছে, এখানে একটা অদৃশ্য একটা বল কাজ করে, যেটাকে আমরা বলি অদিক বল। এগুলো তোমাদের নাই। তো দেখো খেয়াল করো, আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝছো, জড় প্রসঙ্গ কাঠামো। এবং মনে রাখবা তারা কি পরস্পর সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল, এখানে কোনো ত্বরণ থাকা যাবে না, এখানে কোনো ত্বরণ থাকা যাবে না। ঠিক আছে, এবং এই যে জড় প্রসঙ্গ কাঠামো, এখানে আমরা নিউটনের গতিসূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি। নিউটনের যে গতিসূত্রগুলো আছে, একটা কি তোমার হলো যে কি স্থির বস্তু স্থির থাকতে চাই, গতিশীল বস্তু তোমার সমবেগে গতিশীল থাকতে চাই। আরেকটা হলো কি ভরবেগের পরিবর্তনের হার, তারপর এই প্রযুক্ত বলের সমানুপাতিক, তারপরে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই জাতীয় সূত্রগুলো এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো।
আরেকটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামো কি? পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল না, অর্থাৎ এখানে ত্বরণ থাকবে, এই প্রসঙ্গ কাঠামোতে কি থাকবে? ত্বরণ থাকবে। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এগুলাই হলো প্রসঙ্গ কাঠামোর এক্সাম্পল আমরা বুঝেছি। তাহলে এই দেখো, এখানে দেখো সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলোর গাণিতিক রূপ একই। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো আশা করি তোমরা বুঝেছো। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখন আমরা আসবো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে যাওয়ার আগে তোমাদেরকে কিছু সূত্রের সাথে আমি একটু পরিচয় করাই দিই। দেখো, যেগুলো থেকে তোমাদের এক্সপ্লেনেশন গুলো না বুঝলেও তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে। এক্সপ্লেনেশন গুলো না বুঝলেও তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে। খেয়াল করো, দেখো এখানে আমি বলছি কি m ইকুয়াল টু m নট ডিভাইডেড বাই 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। ঠিক আছে? এই দেখো, এটা হলো যে তোমার একটা স্থির বস্তুর ভর, অর্থাৎ আইনস্টাইনের যে আপেক্ষিকতার সূত্র, যদি কোনো মানুষ আলোর বেগের কাছাকাছি যাইতে পারে, আলোর বেগের কাছাকাছি যদি যেতে পারে বা আলোর বেগে যদি যায়, তাহলে তার জন্য তিনটা পরিবর্তন ঘটবে। একটা হলো তার ভর বৃদ্ধি পাবে, আরেকটা হলো দৈর্ঘ্য সংকুচিত হবে, আরেকটা হলো সময় বলতে কিছু থাকবে না। সময় বলতে কিছু থাকবে না, অর্থাৎ কি সময় প্রায় থেমে যাবে যদি আলোর বেগ বা আলোর বেগের কাছাকাছি বেগে যদি কোনো একটা পর্যবেক্ষক যায়, যাত্রা করতে পারে। ঠিক আছে? তাহলে তার ক্ষেত্রে ভর বৃদ্ধি পাবে। ভর কি পাবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ দেখো, এখানে এই ইকুয়েশনটা থেকে তোমাদেরকে একটু দেখাই আমি। এখানে বলা হচ্ছে m ইকুয়াল টু m নট ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। অর্থাৎ এটা হলো যে তুমি যদি ভর পরিমাপ করো একটা পর্যবেক্ষকের সাপেক্ষে, এটা হলো যে গতিশীল একটা পর্যবেক্ষকের সাপেক্ষে ভর। ঠিক আছে? গতিশীল একটা পর্যবেক্ষকের সাপেক্ষে ভর, আর এটা হচ্ছে স্থির বস্তুর ভর, অর্থাৎ পৃথিবীতে বা স্থির বস্তুর যে কোনো একটা ভর। ঠিক আছে? তো এইখানে যদি তুমি ক্যালকুলেশন করো, আর এটা হচ্ছে মহাকাশযানের ব্যাগ, এটা মহাকাশযানের ব্যাগ, এটা হচ্ছে আলোর ব্যাগ। ঠিক আছে? এই ক্যালকুলেশন থেকে আমরা দেখি m এর মানটা বড় m নট এর চেয়ে, অর্থাৎ গতিশীল বস্তুর ভরটা বেশি। অর্থাৎ যখন একটা বস্তু আলোর বেগ বা আলোর বেগের কাছাকাছি গতিশীল হবে, তখন তার ভরটা বৃদ্ধি পাবে, তখন তার ভরটা বৃদ্ধি পাবে। তো দেখো, এই ইকুয়েশনগুলো তোমরা এক্সপ্লেনেশন না জানলেও পরীক্ষা খাতায় ম্যাথ কিন্তু করে ফেলতে পারবে। বাট আমি একটা ক্লাস দিব, মানে এগুলোতে এক্সপ্লেনেশন অবশ্যই দিব তোমাদেরকে। তো এগুলো পরবর্তী ক্লাসে আমরা এক্সপ্লেনেশন দিব, কিভাবে এই সূত্রগুলো আসে সেগুলো দেখাবো। এইখান থেকে আরেকটা সূত্র আমরা ডেভেলপ করতে পারি, সেটা হলো E ইকুয়াল টু mc স্কয়ার, যেটাকে আমরা বলি আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ। E ইকুয়াল টু mc স্কয়ার, এগুলো সব পরবর্তী ক্লাসে দেখবো। ঠিক আছে? তোমাদেরকে জাস্ট একটু, তোমরা যদি কেউ ম্যাথ করতে চাও, তাই তোমাদেরকে একটু বিষয়টা একটু বুঝাই দিচ্ছি। আরেকটা দেখো, আরেকটা সূত্র বললাম কি দৈর্ঘ্য সংকুচিত হবে, দৈর্ঘ্য কি হবে? সংকুচিত হবে। এই সূত্রটা একটু করে দেখো, L ইকুয়াল টু L নট ইনটু 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। এই L মানে কি? গতিশীল বস্তুর জন্য দৈর্ঘ্য, গতিশীল বস্তুর জন্য বা গতিশীল পর্যবেক্ষকের দৈর্ঘ্য, পর্যবেক্ষকের জন্য দৈর্ঘ্য, জন্য দৈর্ঘ্য। অর্থাৎ কোন একটা বস্তুর দৈর্ঘ্যটা গতিশীল পর্যবেক্ষক কিভাবে দেখবে, আর এটা হচ্ছে স্থির পর্যবেক্ষকের জন্য, এটা হলো স্থির পর্যবেক্ষকের জন্য। ঠিক আছে? তো এইখানে এই ক্যালকুলেশন থেকে আমরা দেখি কি L এর মানটা ছোট হয় L নট এর চেয়ে। অর্থাৎ স্থির বস্তুর কাছে যদি দৈর্ঘ্য মনে করো এতটুকু ছিল, স্থির বস্তুর কাছে, ঠিক আছে, যখন তুমি পৃথিবীতে ছিলা মনে করো তোমার কাছে বস্তুটার দৈর্ঘ্য ছিল এতটুকু, যখন তুমি গতিশীল হইছো তখন তোমার কাছে বস্তুর দৈর্ঘ্যটা কিন্তু কমে গেছে। বস্তুর দৈর্ঘ্যটা কি কমে গেছে? আপেক্ষিকভাবে বস্তুর দৈর্ঘ্যটা কমে যায়। ঠিক আছে? এগুলো আমরা যখন ইকুয়েশন পড়াবো তখন দেখাবো। তাহলে আরেকটা সূত্র দেখো, এগুলো খুব মজার জিনিস, খুব মজার জিনিস এগুলো। তো দেখো আরেকটা, দেখো সময় বলতে কিছু থাকে না, সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে ইন্টারেস্টিং হলো এটা, সময় বলতে কিছু থাকে না। সময় বলতে অর্থাৎ কি সময় প্রায় থেমে যায়, সময় প্রায় থেমে যায়। এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দেখাবো তোমাদেরকে। তো খেয়াল করো, বলা হচ্ছে t ইকুয়াল টু t নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। ঠিক আছে? তো এটা টুইস্ট, এটা টুইস্ট, এটা তোমাদেরকে এখন পড়াবো না, এটা টুইস্ট, যার কারণে এটা এখন পড়াবো না। এটা এখন যদি বলে দেই সকল প্রশ্নের উত্তর বলে দেওয়া হয়ে যাবে। ঠিক আছে? তো এটা মনে রাখো, গতিশীল পর্যবেক্ষকের কাছে সময় প্রায় থেমে যায়, সময় প্রায় থেমে যায়। ঠিক আছে? এখন দেখো তোমাদেরকে এখান থেকে একটা সুন্দর একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবা সময় যে আসলে থেমে যায় কিরকম। মনে করো এরকম, তোমাদেরকে একটা ল্যাব সায়েন্টিস্টের একটা এক্সাম্পল বলি। হ্যাঁ, খুব খুব রোমান্টিক একটা এক্সাম্পল তোমাদেরকে এখন বলবো। সেটা হলো
তোমরা এটা নিয়ে একটু ভাববা কিভাবে সময় কি কাজ করে। দেখো মনে করো একটা ল্যাব সায়েন্টিস্ট, হ্যাঁ উনি একটা ল্যাব সায়েন্টিস্ট, আরেকটা হলো যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তার অ্যাসিস্ট্যান্ট মনে করো উনি পুরুষ উনি মহিলা। এখন দেখো এই পুরুষটার বয়স হলো 40 ইয়ার্স এবং এই মহিলাটা এই মেয়েটার বয়স হলো 20 ইয়ার্স। এই উনি হলো ল্যাব সায়েন্টিস্ট, উনি হলো একজন তার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখন দেখো তাদের মধ্যে দীর্ঘদিন কাজ করার সুবাদে তাদের মধ্যে একটা কি ভালোবাসার সম্পর্ক তৈরি হলো, তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। এখন দেখো দুজন দুজনকে পছন্দ করে, বাট তারা যখন বিয়ের কথা বলতে যায় এই ল্যাব সায়েন্টিস্ট বলে কি আসলে তো দেখো আমাদের বয়সের ডিফারেন্স অনেক বেশি, কিভাবে আমরা বিয়ে করতে পারি, ঠিক আছে আমাদের সমাজ তো এটা মেনে নিবে না। তো তখন দুজনেই খুব আপসেট। এখন ল্যাব সায়েন্টিস্ট বলতেছে তুমি ওয়েট করো আমার জন্য কিছুদিন, আমার জন্য তুমি কয়েক বছর অপেক্ষা করো, আমি কিছুদিন পরে ফিরে আসবো এই পৃথিবীতে, তারপর আমরা বিয়ে করবো, ঠিক আছে। এখন দেখো ল্যাব সায়েন্টিস্ট একটা মহাকাশ যান করে উনি যাত্রা শুরু করে দেন, উনি যাত্রা শুরু করবেন এবং উনি ঠিক 20 বছর পরে ফিরে আসেন, ঠিক 20 বছর পরে ফিরে আসেন। ওই 20 বছর হলো যে এই মেয়ের সাপেক্ষে 20 বছর পরে উনি ফিরে আসেন। তাহলে 20 বছর পরে এর বয়স কত হওয়ার কথা, এর সাথে 20 যোগ করো, তাহলে তো 40 ইয়ার্স হওয়ার কথা। এখন এর বয়স কত হওয়ার কথা, এর সাথে 20 ইয়ার্স যোগ করো, এর বয়স তো 60 হওয়ার কথা। বাট এই ক্ষেত্রে এই যোগ থেকে আমরা দেখি তার বয়স 40 প্লাস কিছু, খুব সামান্য, মানে 42-43 এরকম, 42 বা 43 এরকম একটা বছর না হয়ে গেল, ঠিক আছে, বা 40-এ থেকে গেছে এরকম। তো এখন এই বিষয়টা আমরা কিন্তু এক্সপ্লেন করতে পারি না সাধারণভাবে, সাধারণ যোগ বিয়োগের নিয়মে এটা কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারি না। অর্থাৎ উনি যে তোমার আলোর ব্যাগের কাছাকাছি একটা ব্যাগ নিয়ে গেছে, যার কারণে ওনার কাছে সময়টা কিন্তু এর সাপেক্ষে খুব স্লোলি চলেছে, অর্থাৎ এর সাপেক্ষে যে দ্রুত ব্যাগে সময়টা গেছে পাস হয়েছে, কিন্তু এর সাপেক্ষে সেই সময়টা সেভাবে করে পাস হয় না, ঠিক আছে। মনে করো যেটা আমার কাছে 1 বছর সেটা তার কাছে মনে করো এই 10 সেকেন্ড, এরকম বিষয়টা এরকম। তো এগুলো আমরা এখন যদি বলে দেই তাহলে টুইস্টটা থাকবে না, তোমরা একটু ভাবো বিষয়টা আসলে কেমনে হয়, ঠিক আছে। দেখো 20 বছর পরে ফিরে আসছে, তার বয়স থেকে 40 বছর হয়ে গেছে, এই ল্যাব সায়েন্টিস্টের বয়সও কি 40-42-43 এরকম। তো তাদের মধ্যে এখন কি তারা খুব খুশি, দুজনেরই বয়স সেম হয়ে গেছে, এখন তারা বিয়ে করতে পারে, ঠিক আছে। এখন খেয়াল করো তোমরা যদি আরেকটু ভালো ধারণা নিতে চাও এই মুভিটা দেখবা, ইন্টারস্টেলার। ইন্টারস্টেলার ইন্টারস্টেলার একটা সায়েন্টিস্ট, একটা সায়েন্টিফিক মুভি। এই মুভিটা তোমরা একটু দেখবা, কাইন্ডলি এই মুভিটা দেখবা। যদি তোমরা এই যে তোমার এই টাইম ডিলেশন নিয়ে যে ঘটনাটা কিভাবে সময় স্লোলি চলে, এই মুভিটা দেখবা, সেরা একটা মুভি। এই মুভিটা দেখবা তোমরা অনেক কিছুই বুঝতে পারবা এখান থেকে, ঠিক আছে, সময় কিভাবে আসতে চলে, ঠিক আছে। এখান থেকে আমি আরো যখন টাইম ডিলেশন পড়াবো, অর্থাৎ কি সময় যে সংকুচিত হয়, সময় যে কমে যায়, এটা যখন পড়াবো অনেক এক্সাম্পল দিব তোমাদেরকে, ঠিক আছে। তো দেখো আজকে দেখি আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা পড়াতে পারি কিনা। হ্যাঁ চেষ্টা করি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা পড়াই দেওয়ার, একটু খেয়াল করো। এখন আমরা শুরু করব গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, আচ্ছা এখন তোমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, ইভেন্ট, একটা বিষয় বুঝতে হবে, ইভেন্ট। ইভেন্ট এখন দেখো ইভেন্ট বিষয়টা একটা ঘটনা ঘটতে গেলে অবশ্যই কি থাকতে হবে, তার একটা সময় থাকতে হবে, অবশ্যই সেই ঘটনা একটা সময় থাকতে হবে এবং একটা অবস্থান থাকতে হবে, এবং একটা কি থাকতে হবে, অবস্থান থাকতে হবে, তাই না। মনে করো তুমি বললা আমি 3টার সময় একজনের সাথে দেখা করতে যাব, তা সময় বলে দিছো তুমি, এবং দেখা করতে যাব, কোথায় দেখা করতে যাবো একটা অবস্থানও বলে দিলা, তাহলে এটা একটা ঘটনা, ঠিক আছে। একটা ঘটনা ঘটার জন্য অবশ্যই কি থাকতে হবে, সময় থাকতে হবে, অবস্থান থাকতে হবে, বুঝতে পেরেছো। তো এই যে দৈনন্দিন জীবনের অবস্থান সময় এই বিষয়গুলো আমরা একটা ট্রান্সফরমেশন দ্বারা, একটা রূপান্তর দ্বারা আমরা জানতে পারি, সেটাকে আমরা বলি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, সেটাকে আমরা বলি কি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বা গ্যালিলীয় রূপান্তর। গ্যালিলীয় রূপান্তর, গ্যালিলীয় রূপান্তর একটু খেয়াল করতে হবে বিষয়টা তোমাদেরকে, বিষয়টা এত সহজ না। তো আশা করি এই বিষয়টা আজকে না পড়ানোটাই উচিত হবে, কারণ ভিডিও যদি ইয়ে হয়ে যায়। আচ্ছা দেখো আমি অল্প কিছু তোমাদেরকে একটু করে বেসিক দিই এই গ্যালিলীয় রূপান্তর থেকে, কারণ আমার মোবাইলের স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে ভিডিও অফ হয়ে যাবে, তো তাই। তো খেয়াল করো গ্যালিলীয় রূপান্তর থেকে তোমাদেরকে দেখা, অর্থাৎ কি আমাদের দৈনন্দিন জীবনে দুইটা জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে সময় এবং অবস্থানের একটা সম্পর্ক দেখায় আমরা কি দিয়ে, এই গ্যালিলীয় রূপান্তর। মনে করো একটা বস্তু আছে, স্থির একটা বস্তু, স্থির একটা বস্তু আছে, মনে করো এটার স্থানাঙ্ক মনে করো এক্স ওয়াই জেড, একটা স্থির বস্তু আছে, হ্যাঁ একটা স্থির বস্তু আছে এখানে,
এই কাঠামোটাতে। আচ্ছা আমি চিত্রটা আঁকি তারপর তোমাদের বুঝাচ্ছি। মনে করো এটা এস কাঠামো, এস কাঠামো, এবং এটার সাপেক্ষে ভি বেগে গতিশীল আরেকটা কাঠামো আছে। মনে করো আরেকটা কাঠামো, এটা মনে করো এস প্রাইম, এর সাপেক্ষে ভি বেগে গতিশীল, ভি ধ্রুব বেগে গতিশীল, ঠিক আছে। এটার জন্য স্থানাঙ্ক তাহলে ওয়াই প্রাইম হবে, এদিকে এক্স প্রাইম হবে, এদিকে জেড প্রাইম হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো বিষয়টা? এখন দেখো মনে করো আমরা একটা ঘটনা এখানে একটা ঘটনা ঘটতেছে। মনে করো এখানে একটা ঘটনা সংঘটিত হচ্ছে, এই ঘটনাটার নাম আমরা দিলাম পি। একটা ঘটনা সংঘটিত হচ্ছে, এই ঘটনাটার স্থানাঙ্ক মনে করো এক্স ওয়াই জেড, ওকে। একটা ঘটনা সংঘটিত হচ্ছে। আচ্ছা এখন আমরা কি করব, এটা কিন্তু স্থির, এবং এটা হচ্ছে এর সাপেক্ষে বি বেগে গতিশীল, ধ্রুব বেগে গতিশীল। একটু আগে তোমাদেরকে এক্সাম্পল দেখাইছিলাম না যখন জড় প্রসঙ্গ কাঠামো পড়িয়েছিলাম। তো এখন খেয়াল করো, এখন এখান থেকে আমরা কিছু সমীকরণ দাঁড় করাবো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে, ঠিক আছে। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে আমরা কিছু সমীকরণ দাঁড় করাবো। তো দেখো এখানে কিন্তু এস এবং এস প্রাইম হলো দুইটা জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এখানে দেখো এই এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামো কিন্তু তোমার বি ধ্রুব বেগে গতিশীল, এবং এই পি অবস্থানে একটা ঘটনা সংঘটিত হচ্ছে। এখন এই ঘটনাটা এর সাপেক্ষে দেখলে কিরকম, এটা কিন্তু একটা স্থির অবস্থান। মনে করো এটা একটা স্থির অবস্থান, এখানে একটা মনে করো স্থির গাছপালা আছে, মনে করো এরকম একটা স্থির অবস্থান, এটা একটা স্থির অবস্থান, এবং এটা হলো যে এর সাপেক্ষে ভি ধ্রুব বেগে গতিশীল, ঠিক আছে। এটা হলো যে এর সাপেক্ষে ভি ধ্রুব বেগে গতিশীল। এখন এখানে আমরা দুইটা কাঠামো থেকে একটা বস্তুকে যদি আমরা অবজারভেশন করতে চাই, আমরা কিভাবে দেখবো, বিষয়টা হলো সেটাই। এখন দেখো মনে করো এইখানে এই স্থির অবস্থানে দাঁড়ানো একটা বস্তু টি সময়ে, কত সময়ে, টি সময়ে পর্যবেক্ষণ করলো এই ঘটনাটা। টি সময়ে এই স্থির অবস্থান থেকে একজন পর্যবেক্ষক তোমার কি করলো, দেখলো এই বস্তুটার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই জেড। আবার এই যে গতিশীল কাঠামো, সেই গতিশীল কাঠামোতে আরেকজন পর্যবেক্ষক, মনে করো এখানে আরেকজন পর্যবেক্ষক টি প্রাইম সময়ে, কত সময়ে, টি প্রাইম সময়ে পর্যবেক্ষণ করলো এই যে পি বস্তু, পি বিন্দু, তার স্থানাঙ্ক হলো এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। বুঝতে পেরেছো? কারণ দেখো না, তুমি মনে করো স্থির অবস্থায় দাঁড়ায় আছো, তোমার সাপেক্ষে একটা ধ্রুবকে গতিশীল, তো এই যে জিনিসটা দেখবে তুমি তো জিনিসটা সেম দেখবা না, তাই না? এখন খেয়াল করো আমরা কি করব, অবস্থান নির্ণয় করব। অর্থাৎ এই বস্তুটার অবস্থান এর সাপেক্ষে কিরকম, এটা এখন আমরা বের করে দেখব। মনে করো এই যে এই বস্তু থেকে মনে করো এক্স দূরে, এই বস্তুটা মনে করো এই বস্তুটা থেকে এক্স দূরে, ঠিক আছে। এই বস্তুটা থেকে কি এক্স পরিমাণ দূরে, ঠিক আছে, এক্স পরিমাণ দূরে, এবং এই কাঠামো থেকে এই বস্তুটা এক্স প্রাইম পরিমাণ দূরে, এই এস কাঠামো থেকে এই বস্তুটা এক্স পরিমাণ দূরে, এই গতিশীল কাঠামো থেকে এই বস্তু বা এই বিন্দুটা এক্স প্রাইম পরিমাণ দূরে। তাহলে এখন খেয়াল করো তো, এই যে মধ্যবর্তী জায়গা, এই মধ্যবর্তী জায়গার পরিমাপটা কতটুকু হবে, এই যে এখান থেকে এতটুকু জায়গার পরিমাপটা কতটুকু হবে। দেখো তো একটা সময় টি সমান যখন জিরো ছিল, তখন এই দুইটা জিনিস কিন্তু এক জায়গায় ছিল। মনে করো এরকম আর কি, এখানে একটা গাছ আছে, এখানে একটা কি গাড়ি আছে, এখানে একটা তোমার কি আছে, গাড়ি আছে মনে করো। তাহলে টি সমান যখন জিরো, তখন দুইটা এক জায়গায় ছিল। টি যখন আস্তে আস্তে বাড়তেছে, তখন এই গাড়িটা এখান থেকে পরিবর্তিত হয়ে এখানে চলে আসছে আর কি, এরকম বিষয়টা, এরকম ঘটনাটা এরকম, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, তাহলে টি সমান যখন জিরো ছিল, তখন কিন্তু দুইটা বস্তু এক জায়গায় ছিল, দুইটা কাঠামো এক জায়গায় ছিল। যখন টি আস্তে আস্তে বাড়তেছে, তখন এই বস্তুটা এই যে কাঠামোটা সেটা কি বি ধ্রুব বেগে গতিশীল। তাহলে সে যখন সময় বাড়তেছে, সে তো ধ্রুব বেগে গতিশীল, কতটুকু দূরত্ব অতিক্রম করলো আমরা জানি না। ধ্রুব বেগে গতিশীল হলে এস ইকুয়াল টু বিটি, কত বিটি। তাহলে এই যে বস্তুটা এখান থেকে এখানে আসলো, কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সে অতিক্রম করলো বিটি পরিমাণ দূরত্ব, অর্থাৎ সে বিটি পরিমাণ দূরত্ব অতিক্রম করে এখান থেকে এখানে চলে এসেছে। কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা এখন খেয়াল করো, আমরা যদি লিখতে চাই এক্স প্রাইম সমান কতটুকু হবে, দেখো তো, খেয়াল করো তো, এক্স প্রাইম ইকুয়াল টু এই যে এক্স প্রাইম, সেটা কতটুকু হবে, টোটাল এক্স থেকে এই বিটিটাকে তুমি যদি বাদ দাও, তাহলে আমরা এক্স প্রাইমের মানটা পেয়ে গেলাম না। দেখো টোটাল এক্স হলো এতটুকু হলো এক্স, এতটুকু হলো এক্স প্রাইম,
এতটুকু হলো x, এখান থেকে b বাদ দাও তাহলে তুমি x প্রাইম পেয়ে গেলা। ঠিক আছে, এটাই হলো কি আমাদের ক্যালকুলেশন। তাহলে দেখো তো এই গতিশীল কাঠামো আর এই যে স্থির কাঠামো দুইটার মধ্যে একটা সম্পর্ক আমরা কি করে ফেললাম, ডেভেলপ করে ফেললাম না? দুইটার মধ্যে একটা সম্পর্ক আমরা কি করে ফেললাম, ডেভেলপ করে ফেললাম। এতটুকু তোমরা বুঝেছো? এতটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে খেয়াল করো, এই যে এখানে y, এই যে এখানে y প্রাইম, তাহলে তাদের মধ্য থেকে তারা দুইজন পর্যবেক্ষক ওই y অবস্থানটা কিন্তু সেম ভাবেই দেখবে, y অবস্থানটাকে কিন্তু সেম ভাবেই দেখবে, z অবস্থানটাকেও কিন্তু সেম ভাবে দেখবে, z অবস্থানটাকেও কিন্তু দুইজন পর্যবেক্ষক সেম ভাবেই দেখবে। বাট এই যে x দিকে যে গতিশীল হচ্ছে, x দিকে যে গতিশীল হচ্ছে, x এর মানটা তো দুইটার ক্ষেত্রে সমান না। কেন সমান না? কারণ দেখো এই t যখন 0 ছিল তখন কিন্তু দুইটা কাঠামো এক জায়গায় ছিল, t যখন আস্তে আস্তে বাড়তেছে গতিশীল কাঠামোটা আস্তে আস্তে বিটি পরিমাণ দূরত্ব অতিক্রম করে সামনে চলে গেল। তাহলে আমরা যদি x প্রাইমের মানটা নির্ণয় করতে চাই সেটা কি হবে, টোটাল x থেকে আমরা কি এই বিটি পরিমাণ দূরত্বকে বাদ দিব। ঠিক আছে, আরেকটা বিষয় সেটা হলো t ইকুয়াল টু t প্রাইম, t ইকুয়াল টু t প্রাইম, অর্থাৎ এই কাঠামোর জন্য সময় যতটুকু, এই কাঠামোর জন্য সময়টা কি ততটুকু। অর্থাৎ বিষয়টা হলো এরকম, মনে করো এই x প্রাইম বস্তুটা যেই সময়ে এখানে মনে করো একটা পাখি আছে, মনে করো এখানে একটা কি আছে, এখানে মনে করো একটা পাখি আছে, এখানে মনে করো একটা পাখি আছে, এখানে মনে করো একটা পাখি আছে। ঠিক আছে, যদি এটা পাখির মতো লাগতেছে, একটা বস্তার মতো লাগতেছে, একটা পাখি আছে মনে করো, তাহলে এই পাখিটাকে এই অবস্থান থেকে একটা বস্তু, একটা পর্যবেক্ষক দেখতেছে উঠতে আসে। ঠিক আছে, এই অবস্থান থেকে একটা পর্যবেক্ষক কিন্তু দেখবে যে উঠতেছে, মানে এইরকম হবে না এই দেখতেছে উঠতেছে, এই দেখতেছে উঠতেছে না, এরকম হবে না। অর্থাৎ দুজনের ক্ষেত্রে সময়টা সেম হবে, t ইকুয়াল টু t প্রাইম হবে। ঠিক আছে, এটাই হলো আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এটাই হলো আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। বুঝতে পেরেছি? এটাই হলো আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এই দুটো একটু ভালো করে বুঝতে হবে। অর্থাৎ তুমি যদি গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে যদি এই দূরত্বটা মেজার করতে যাও তাহলে সেটা মান কি হবে, x মাইনাস বিটি। তাহলে দেখো একটা তোমার মনে করো এখানে একটা গতিশীল পর্যবেক্ষক, এটা তোমার বন্ধু আছে, সেই বন্ধুর দূরত্বটা তুমি মেজার করতেছো তোমার কিসের সাথে, তোমার এই অবস্থানের সাপেক্ষে। তাহলে এটাকে বলি আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, এটাকে আমরা বলি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এখন যদি আমরা x এর মানের সাহায্যে x প্রাইমের মান বের করতেছি না, আমরা যদি এটাকে একটু এভাবে চেঞ্জ করে লিখি, ঠিক আছে, তোমরা বিভিন্ন ভিডিও দেখলে বা বইতে দেখলে অনেক কঠিনভাবে দেখবো, আমি তোমাদেরকে একটু টেকনিক দিয়ে এটা দেখাই দিচ্ছি। দেখো এখান থেকে আমরা এরকম লিখতে পারি না, x ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস বিটি, এটা তো আমরা লিখতেই পারি, এটাই আমরা লিখতেই পারি, তাই না? এটা আমরা লিখতেই পারি x ইকুয়াল টু এই এক্স প্রাইমটা যদি এই বিটিটা যদি এই পাশে চলে আসে তাহলে কি প্লাস বিটি। তাহলে আমরা কি করতেছি এখন, এটার সাহায্যে এই x এর মানটাকে মেজার করতেছি, এটাকে বলা হয় বিপরীত গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, জিটি ইনভার্স, অর্থাৎ কি বিপরীত গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এগুলো আমি নোটের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখলেই বুঝবা, ঠিক আছে, এখানে কঠিন কোনো কিছু নেই, একটু দেখলেই বুঝবা। ঠিক আছে, তাহলে আশা করি এই বিষয়টা তোমরা বুঝছো, খুব সহজেই বুঝছো, গ্যালিলিও রূপান্তরটা তোমরা বুঝছো কেমন। এখানে আশা করি কারো কোনো প্রবলেম নেই, যদি কারো প্রশ্ন থাকে, কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানাবা আমাকে। এখন খেয়াল করো, এখান থেকে আরেকটা বিষয় তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা আমি একটু দেখাই দিচ্ছি, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি বুঝতেছি না ভিডিও কি অফ হয়ে গেছে না, ভিডিও আছে, আরেকটু সময় আছে মনে হয়। তাহলে দেখো আমরা এখানে একটা সূত্র পেলাম না, এরকম x প্রাইম ইকুয়াল টু x মাইনাস বিটি, এরকম একটা সূত্র পেলাম না। তাহলে কি এই x প্রাইম ইকুয়াল টু x মাইনাস বিটি, এটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এখান থেকে যদি আমরা b এর মানটা বের করতে চাই, আমাদের কাছে এখন অবস্থান আছে, কি বের করতে চাই আমরা, দূরত্ব আছে, আমাদেরকে ব্যাক বের করতে হবে। তাহলে আমরা মনে করো ব্যাক বের করতে চাচ্ছি, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি হবে, ডিডি এর সাপেক্ষে তোমার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, এটা x প্রাইম, এইটাকে ডিফারেন্সিয়েশন করো, এটাকেও ডিফারেন্সিয়েশন করো। তাহলে এটা যেহেতু তোমার কি ধ্রুব রাশি, তাহলে বিটা সামনে চলে আসবে, ডিফারেন্সিয়েশন করো। তাহলে ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পাচ্ছ, দেখো তুমি কোন একটা দূরত্বকে সময় দ্বারা ডিফারেন্সিয়েশন করলে কি হয়, আমরা ব্যাক পাই, কি পাই, ব্যাক bx প্রাইম ইকুয়াল টু এখানে কি পাবো bx মাইনাস b, এটাকে বলা হয় ব্যাগের রূপান্তর। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে আমরা ব্যাগের রূপান্তরটা দেখালাম। এটাকে যদি তোমরা আবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তোমরা ত্বরণের রূপান্তর পাবা, তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এটাই হলো আমাদের কি, এটাই হলো আমাদের ব্যাগের রূপান্তর। তাহলে এখান থেকেও তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই, ব্যাগের রূপান্তরটা আমরা কেমনে বের করবো। এই যে bx প্রাইম, মনে করো এই পাখিটা উঠতেছে, ঠিক আছে, এই পাখিটা উঠতেছে। এখন তুমি এই অবস্থানে থেকে তার উড়ার ব্যাগটা কি পরিমাণে দেখবা, কি পরিমাণে উঠতেছে সেটা তুমি কিভাবে বুঝবা,
ঠিক আছে, মনে করো এই যে বি